হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমি ডক্টর অভিষেক ধর। আজকে আমরা যে 50 ফান্ডা সিরিজ, সেখানে একটা ক্লাস 12-এর যেটা গ্রুপ 15 থেকে 18 রয়েছে, তার কিছু ট্রেন্ড, মানে ক্রম কীরকম হয়, তার জারণ ক্ষমতা, তার স্থায়িত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই ক্রম দিয়ে কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন বোর্ডের পরীক্ষাতেও আসে এবং জেই এবং নিটেও আসে। তো সেরকম মোস্ট ইম্পর্ট্যান্ট যে ট্রেন্ডগুলো, যে মানে এই গ্রুপ 15 থেকে 18 এখানে যে ট্রেন্ড আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এনসিইআরটি সিলেবাস অনুসারে, সেই ট্রেন্ডগুলোকে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। তো যেহেতু এটা খুব তাড়াহুড়োতেই করা এবং সেই কারণে এই জায়গাটা প্রথম যেটা আমরা দেখাচ্ছি, এটা যদিও গ্রুপ 14-এর মধ্যে পড়ছে, বাট এটা এই ক্লাসটা তো শুধুমাত্র বোর্ডের জন্য নয়, এটা তার সঙ্গে কম্পিটিটিভও কভার করে। তো ফলত সেটা 11 না 12 ইম্পর্টেন্ট নয়, তাই এটা আমি কাটিনি। প্রথম যেটা, সেটা ক্লাস 12-এর নয়, 11-এর গ্রুপ 14-এর একটা জায়গা, অক্সিডেশন স্টেট স্টেবিলিটি, অর্থাৎ মানে জারণ অবস্থার স্থায়িত্ব। মানে এটা গ্রুপ 14-এ ইনার্ট পেয়ার এফেক্ট দেখা যায়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। তাই যত নিচের দিকে যাওয়া যায় তত +2 স্টেটটা বেশি স্টেবল হয়, তার +2 জারণ অবস্থা বেশি স্থায়ী হয়, আর ওপরের দিকে +4 জারণ অবস্থা বেশি স্থায়ী হয়। তো সেটাই এখানে বলা আছে। দেখ, কার্বনটা +4 সবচেয়ে বেশি স্টেবল, আস্তে আস্তে কমে গিয়ে Pb+4-এর স্টেবিলিটি, স্থায়িত্ব সবচেয়ে কম। সেই জন্য Pb+4টা সহজেই ভেঙে মানে তোর পিবিও আর ও তৈরি করে, নেসেন্ট অক্সিজেন। সেই জন্য Pb4+টা খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ Pb4+ খুব ভালো জারক দ্রব্য। এটা ক্লাস 11-এর গ্রুপ 14-এর একটা জায়গা। এইবার গ্রুপ 15 ক্লাস 12 এই জায়গাটা থেকে স্টার্ট হলো। তো এখানে প্রথমটা হচ্ছে আয়নাইজেশন এনথ্যালপি। মানে আয়নাইজেশন এনথ্যালপি, অর্থাৎ আয়নীকরণ বিভব। তো এখানে গ্রুপ 15-এর ক্ষেত্রে যেটা আমরা তো ট্রেন্ড করব, এখানে অত সবগুলো লজিকে আমরা যাব না। জিনিসটাকে মনে রাখা, অ্যাট আ গ্লান্স দেখে নেওয়া, বারবার চোখের সামনে দেখা, তাতে জিনিসটা মাথায় থেকে যায় যেন। খেয়াল রাখবি যে I1 মানে ফার্স্ট আয়নাইজেশন এনথ্যালপি, অর্থাৎ বাংলা হচ্ছে প্রথম আয়নীকরণ বিভব। এটা যখন ওপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ডাউন দ্য গ্রুপ যখন যাওয়া যায়, তখন জিনিসটা কমতে থাকে, তার ভ্যালুটা কমে, আয়নাইজেশন এনথ্যালপির ভ্যালুটা। ঠিকই আছে, কারণ সেটাই তো নর্মাল ট্রেন্ড। ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনথ্যালপির ভ্যালুটা কমতেই থাকে, কারণ সাইজ বড় হয়। আর I2 আর I3, অর্থাৎ সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল আর থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, এগুলো সবই কিন্তু গ্রুপ 15-এর, অর্থাৎ নাইট্রোজেনের যে গ্রুপটা, তার দ্বিতীয় আর তৃতীয় আয়নীকরণ বিভবটা ডাউন দ্য গ্রুপ নাইট্রোজেন থেকে অ্যান্টিমনি অবধি কমে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অ্যান্টিমনি অবধি ডাউন দ্য গ্রুপ গ্র্যাজুয়ালি কমে। তারপর এইখানটা খেয়াল রাখবি, এই বিসমাথে আবার বেড়ে যায়, মানে ইনার্ট পেয়ার এফেক্টের জায়গা রয়েছে। তো এটা খেয়াল রাখতে হবে। এরপর চলে আসছে স্টেবিলিটি, অর্থাৎ স্থায়িত্ব, আর বেসিসিটি মানে ক্ষারকীয়তা। তো আগে আমরা স্থায়িত্ব দেখব। স্থায়িত্বর ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে সাইজ ম্যাচিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এখানে সবগুলোই কিন্তু হাইড্রাইড মানে হাইড্রোজেনাস কম্পাউন্ড, গ্রুপ 15 নাইট্রোজেন বা ফসফরাস বা আর্সেনিক বা অ্যান্টিমনি বা বিসমাথের। তো সেখানে হাইড্রোজেনের সাইজটা যথেষ্ট ছোট। তাই গ্রুপ 15-এর যে এলিমেন্টগুলো আছে, তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট সাইজ, সেটা ছোট সাইজ হাইড্রোজেনের সঙ্গে তার সাইজটা সবচেয়ে ভালো ম্যাচড হবে। যত সাইজ ম্যাচিং বেটার, তত করসপন্ডিং বন্ড স্ট্রঙ্গার হয়, কারণ ওভারল্যাপিং বেটার হয়। যত বন্ড বেশি দৃঢ় হবে, অভিলেপন যত ভালো হবে, ওভারল্যাপিং যত ভালো হবে, তত কম্পাউন্ড বেশি স্থায়ী হবে, যৌগটা তত বেশি স্থায়ী হবে, স্টেবিলিটি অফ দ্য কম্পাউন্ড ইনক্রিজেস, রাইট? তো সেই জন্য নাইট্রোজেনের সাইজ সবচেয়ে ছোট বলে হাইড্রোজেনের সঙ্গেও সাইজ ম্যাচিং সবচেয়ে ভালো, তাই ওটার স্টেবিলিটি ম্যাক্সিমাম, স্থায়িত্ব NH3 ম্যাক্সিমাম। এবার ডাউন দ্য গ্রুপ যত সেন্ট্রাল অ্যাটমের সাইজ বাড়ছে, বন্ড তত উইক হচ্ছে হাইড্রোজেনের সাথে, তত ও স্থায়িত্ব কমে যাচ্ছে। ক্ষারকীয়তার ক্ষেত্রে অর্ডারটা মানে ক্রমটা এই একই, নাইট্রোজেনের অ্যামোনিয়াটার হায়েস্ট, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বিসমাথ BiH3-তে কমেছে।
এখানে কিভাবে দেখতে হচ্ছে, ক্ষারকীয়তাটার ক্ষেত্রে দেখতে হচ্ছে যে এই যে সেন্ট্রাল অ্যাটমটার প্রত্যেকটারই তো ওয়ান পেয়ার অফ লোন পেয়ার থাকছে, একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকছে। এখন এখানে ক্ষারকীয়তা বলতে ভাবতে হবে লিউইস ক্ষারকীয়তা, লিউইস বেসিসিটি, যেটা বলার আর কি যত মানে ক্ষারকীয়তার ক্ষেত্রে তাহলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যত কেন্দ্রীয় যে পরমাণুটা আছে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঘনত্ব যত বেশি হবে, লোন পেয়ারের ডেন্সিটি যত বেশি হবে, ততই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে বাইরে প্রদানের ক্ষমতা বা প্রবণতা বেশি হবে, তার টেন্ডেন্সিটা ওই লোন পেয়ারটাকে বাইরে ডোনেট করার বেশি হবে, তত লিউইস বেসিসিটি ইনক্রিজ করবে, লিউইস ক্ষারকীয়তা বাড়বে। এখন যেহেতু প্রত্যেকটারই ওয়ান পেয়ার অফ লোন পেয়ার আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, সেই জন্য চার্জটা সেম লোন পেয়ারের জন্য। তাহলে এখানে ম্যাটার করবে চার্জ ডেন্সিটি। চার্জ ডেন্সিটি মানে চার্জ ঘনত্ব মানে চার্জ বাই আয়তন, মানে চার্জ একটা লোন পেয়ারের জন্য, আর আয়তন নাইট্রোজেন থেকে বিসমাতে কমছে, তাহলে আয়তন যত কম চার্জ ঘনত্ব তত বেশি, তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারের চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি হবে, তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারের বাইরে প্রদত্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি হবে, বাইরে ডোনেটেড হওয়ার টেন্ডেন্সি ম্যাক্সিমাম হবে, তাই অ্যামোনিয়ার বেসিসিটিটা সর্বাধিক হয়ে যাবে, হায়েস্ট হবে, আর বিসমাথ হাইড্রাইড যেটা সেটা বেসিসিটিটা লোয়েস্ট হবে। নেক্সট আমরা চলে আসব এই হাইড্রাইডগুলোরই মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক। তো গলনাঙ্ক আমি ভ্যালুগুলো দিয়ে রেখেছি, কিন্তু এই ভ্যালুগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট ফর ইনফরমেশান। এখানে সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে অ্যামোনিয়াটা, তারপর SbH3, AsH3, PH3। তো এটার কারণটা হচ্ছে অ্যামোনিয়া ম্যাক্সিমাম হচ্ছে, তার কারণটা হচ্ছে অ্যামোনিয়ার এফেক্টিভ মলিকুলার ওয়েটটা খুব বেড়ে যায়, কার্যকরী আণবিক গুরুত্ব খুব বেড়ে যায় ডিউ টু হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে, সেই জন্য ওর ভ্যান্ডারওয়াল অ্যাট্রাক্টিং ফোর্সটা সবচেয়ে বেশি হয়ে যায়, তাই অ্যামোনিয়াটা হায়েস্ট হয়। তারপরেরগুলো কিন্তু যত ওয়েট বেশি হয়েছে মলিকুলার ওয়েট, তত ভ্যান্ডারওয়াল অ্যাট্রাক্টিং ফোর্স বেড়েছে, সেই রকম অনুযায়ী হয়েছে। তারপরে SbH3 যেহেতু অ্যান্টিমনিটা সবচেয়ে ওয়েটই, AS আর ফসফরাসের থেকে ভারী, তাই তারপর SbH3 ওর মলিকুলার ওয়েট, তাই জন্য তার মেল্টিং পয়েন্ট এখানে, তারপর AsH3 আর PH3টা তারপরে হচ্ছে। বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এই BiH3, SbH3 এখানে মানে বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যামোনিয়াটা কিন্তু ইন বিটুইন আসছে। তো তার একটা প্রবাবল রিজন, সম্ভাব্য কারণ যেটা, এমনি তো যত মানে মলিকুলার ওয়েট বাড়ে জেনারেলি তো ততই মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বাড়ার কথা, কিন্তু এখানে অ্যামোনিয়াটা সবচেয়ে বেশি, কারণ এখানে অ্যামোনিয়াটা কিন্তু মাঝামাঝি জায়গায় আছে। এই অর্ডারগুলো খেয়াল রাখতে হবে। এই মাঝামাঝি জায়গার সম্ভাব্য কারণটা হচ্ছে বয়েলিং পয়েন্ট মানে সেখানে ইনিশিয়াল স্টেটটা, প্রাথমিক অবস্থাটা হচ্ছে তরল, আর মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্কের ক্ষেত্রে তার ইনিশিয়াল অবস্থাটা হচ্ছে কঠিন। তো সলিড স্টেটে যেহেতু মলিকুলের মধ্যে ডিস্টেন্সটা কম হয়, তাই সলিড অবস্থায় অ্যামোনিয়াতে যে হাইড্রোজেন বন্ড সেটা কম্পারেটিভলি অনেক স্ট্রং, অনেক ডমিনেটিং ফোর্স হিসেবে ওটা কাজ করে। কিন্তু এখানে লিকুইডে যেহেতু অ্যামোনিয়া মলিকুলগুলোর মধ্যে ডিস্টেন্স বেশি, তাই লিকুইডের ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ড অ্যামোনিয়ার সেটা কিন্তু সলিডের তুলনায় কম্পারেটিভলি অনেক উইক। সেই কারণে এই মানে এখানে এফেক্টিভ মলিকুলার ওয়েটটা বাড়ছে ঠিকই, কিন্তু এতটাও বাড়ে না যে ওটা বিসমাথ হাইড্রাইডের মলিকুলার ওয়েটের যে এফেক্ট তাকে ওভারকাম করে যায়, সেই জন্য এখানে অ্যামোনিয়াটা মাঝামাঝি জায়গায় থাকে। হলো তারপর চলে আসবো আমরা বন্ড অ্যাঙ্গেল অর্থাৎ বন্ধন কোণ। এখানে যেটা হয় যে সেন্ট্রাল অ্যাটম তার সাইজ যত ছোট হবে এবং ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, মানে কেন্দ্রীয় পরমাণু তার আকার যত ক্ষুদ্র এবং তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, তত বন্ড অ্যাঙ্গেল বন্ধনক্রম বেশি হয়। তো সেই অনুযায়ী এখানে গেছে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ম্যাক্সিমাম, সাইজ মিনিমাম, তাই NH3 বন্ড অ্যাঙ্গেল হাইয়েস্ট, SbH3 যেহেতু অ্যান্টিমনি সাইজ ম্যাক্সিমাম, ইলেকট্রোনেগেটিভিটি মিনিমাম, তাই ওর বন্ড অ্যাঙ্গেলটা লোয়েস্ট হয়ে যাচ্ছে। এরপরে চলে আসছে যে স্টেবিলিটি মানে স্থায়িত্ব, যে NF3টা এগুলোর মধ্যে, এটাও একটা MCQ এর কোয়েশ্চেন দিল যে চারটের মধ্যে কোনটা স্টেবল মানে নর্মাল অবস্থায় পাওয়া যায়। এই চারটে কিন্তু নর্মালি মানে ওরকম আইসোলেট করা একটু ঝামেলার, কারণ খুবই আনস্টেবল হয়। NF3টা স্টেবিলিটিটা অপটিমাম, ওটাকে নর্মাল অবস্থায় পাওয়া যায়। এখানে এই যে স্টেবিলিটির অর্ডারটা সেটা আমরা সাইজ ম্যাচিং ফ্যাক্টর দিয়েই ভাবতে পারবো। নাইট্রোজেন গ্রুপ 15 টপ মোস্ট এলিমেন্ট, গ্রুপ 15-এর সবচেয়ে ওপরে আছে, মানে নাইট্রোজেনের সাইজ ছোট, আর হ্যালোজেনগুলোর মধ্যে তাহলে যেটা স্মলেস্ট সাইজ, যার সাইজ ক্ষুদ্রতম আকার, তার সঙ্গে বন্ডটা স্ট্রং হবে, সবচেয়ে স্ট্রং হবে, তাই NF বন্ড যেটা সেটা স্ট্রংগেস্ট।
মানে সেই জন্য এই NF3টা সবচেয়ে বেশি স্টেবল। এটা হয়ে গেল। তারপর হচ্ছে লিউইস বেসিসিটি, লিউইস ক্ষারকীয়তা। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে। এবার দেখতে হবে নাইট্রোজেনের লোন পেয়ারগুলোকে এখানে সারাউন্ডিং অ্যাটমসের ফ্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লোরিন নাইট্রোজেনের লোন পেয়ারটাকে সবচেয়ে বেশি জোর নিজের দিকে টেনে রাখছে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা যেহেতু ফ্লোরিন দিয়ে সবচেয়ে বেশি জোর টানা থাকছে, ফ্লোরিনের -I এফেক্ট স্ট্রং কাজ করছে বলে, সেই জন্য ওই লোন পেয়ারটা বাইরে রিলিজ হওয়ার টেন্ডেন্সিটা মিনিমাম, সেই জন্য ওর NF3-র লিউইস ক্ষারকীয়তাটা সবচেয়ে কম। তারপর হচ্ছে বন্ধন ক্রম, মানে এখানে বন্ধন ক্রমের ক্ষেত্রে আর একটা বিষয় যেটা এগুলো বোর্ডেরও খুব কমন কোয়েশ্চেন যেটা দেয়, সেটা হচ্ছে যে এই এদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার জানতে চায়। তো এইখানে মানে সারাউন্ডিং অ্যাটমসগুলো যখন ভ্যারিয়েবল হয়, যখন সারাউন্ডিং অ্যাটমগুলো চেঞ্জ করছে, এখানে যেমন কেন্দ্রীয় পরমাণুটা ফসফরাস ফিক্স রয়েছে কিন্তু এইগুলো বদলে গেছে, তো তখন খেয়াল রাখতে হবে এই সারাউন্ডিং অ্যাটমগুলোর আকার যত বড় হয় বন্ড অ্যাঙ্গেল তত বড় হয়। সেই জন্য আয়োডাইডটা ম্যাক্সিমাম সাইজ, তাই PI3-র বন্ড অ্যাঙ্গেল হাইয়েস্ট, PF3-টা লোয়েস্ট। আর ইয়ের ক্ষেত্রে যখন কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে আগেও অ্যামোনিয়ার ক্ষেত্রে জিনিসটা করা হলো, যত সেন্ট্রাল অ্যাটম কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে এবং তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে তত বন্ধন কম বেশি হয়। তো সেখানে তাই হয়েছে, অক্সিজেন মোস্ট ইলেকট্রোনেগেটিভ তাই H2-এর বন্ড অ্যাঙ্গেল হাইয়েস্ট, আর এগুলোর মধ্যে টেলুরিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, তাই H2T-র বন্ড অ্যাঙ্গেলটা লোয়েস্ট, অলমোস্ট 90 ডিগ্রির কাছাকাছি হয়। তারপরে এই নাইট্রোজেন গ্রুপের যে কমন অক্সাইডগুলো আছে তাদের যে নেচার সেটা আমরা একটু দেখে নেব, যে এখানে এই আম্লিকতার ক্রম রয়েছে, অ্যাসিডিক স্ট্রেংথ যেটা। তো এখানে আম্লিকতার ক্রম N2O3, P2O3 এই দুটো হচ্ছে আম্লিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড। AS2O3, Sb2O3 এরা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, মানে উভধর্মী অক্সাইড, এরা অ্যাসিড বেস, অ্যাসিড ক্ষার দুটো হিসেবেই কাজ করতে পারে। আর Bi2O3টা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, বেসিক অক্সাইড। তো এই অ্যাসিডিটির অর্ডারটা খেয়াল রাখতে হবে, এই অ্যাসিডিটির অর্ডারটা অনেক সময় প্রশ্নে আসে। সিমিলারলি এখানেও যে অ্যাসিডিটির অর্ডারটা, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটগুলো দেখবি, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট যত বেশি হবে, মানে যত প্লাস বেশি হবে তত নাইট্রোজেনের বাইরে থেকে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সি বাড়বে, যত বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে তত সেই যৌগটার লিউইস আম্লিকতাটা বাড়বে। এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা সর্বাধিক +5, তাই এর মানে আম্লিকতা N2O5-এর অ্যাসিডিটিটা হাইয়েস্ট হয়ে যাচ্ছে। তো এই আবার এদের যে অ্যাসিডিটির অর্ডারটা, এই H2O, H2S, H2SE, H2T, এরা কিভাবে কন্ট্রোল না, এরা কন্ট্রোল হচ্ছে সাইজ ম্যাচিং ফ্যাক্টর দিয়ে। যত মানে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা যত উইক তত H+ কুইক বেরোবে, যত H+ আগে বেরোবে তত আম্লিকতা বাড়বে। এখন অক্সিজেন হাইড্রোজেনের সাইজ তো ছোট, তাহলে অক্সিজেন যেহেতু গ্রুপ 16-এর সবার ওপরে আছে, তাই অক্সিজেন আর ছোট সাইজের হাইড্রোজেনের যে বন্ডটা সেটা সাইজ ম্যাচিং ফ্যাক্টর সবচেয়ে ভালো হওয়ার জন্য ওইখানে OH বন্ডটা সবচেয়ে দৃঢ় হয়, স্ট্রংগেস্ট। আর এখানে টেলুরিয়াম আর হাইড্রোজেনের সাইজের পার্থক্য সবচেয়ে বেশি বলে হাইড্রোজেন আর টেলুরিয়ামের বন্ডটা সবচেয়ে উইক হয়। তার মানে এখান থেকে H+ সবচেয়ে কুইক বেরোবে আর এখান থেকে H+ মানে সবচেয়ে পরে বেরোবে, সেই জন্য এইটা মোস্ট অ্যাসিডিক, এর আম্লিকতা সবচেয়ে বেশি, এর আম্লিকতা সবচেয়ে কম। এরপর হচ্ছে বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখানে দুটো ক্ষেত্রেই বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট দুটো ক্ষেত্রেই গ্রুপ 16-এ, গ্রুপ 15-এ কিন্তু তা হয় না, দেখবি ওখানে বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টটা ডিফার করছে, কিন্তু গ্রুপ 16-এর হাইড্রাইডগুলোর ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের অর্ডারটা সেমই হয়, এটাও একটা নোটিসেবল ইস্যু। এবং এখানে এই H2O-টা অ্যাবনর্মালি হাই হয়ে যায়, তার কারণ ওয়াটার মানে এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ড দেখায়। এর একটা সম্ভাব্য কারণ কেন ওয়াটারের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এই এফেক্টিভ মলিকুলার ওয়েট ফ্যাক্টরটা দুটো ক্ষেত্রেই আসছে, কেন অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আসছে না, যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা নাইট্রোজেনের থেকে বেশি, তাই H2O-তে যে H বন্ধন গঠিত হয় সেই H বন্ধনগুলো দৃঢ়তর হয়,
কার থেকে না NH3 তে যে এইচ বন্ধন তৈরি হয় তার থেকে। সেই জন্য এইখানে এই ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর দিয়ে কার্যকরী আণবিক গুরুত্ব বাড়া ব্যাপারটা সবসময়ই ডমিনেট করে, তাই ওয়াটারের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট দুটোই হাইয়েস্ট হয়ে যায় গ্রুপ 16-এর হাইড্রাইডগুলোর ক্ষেত্রে। নেক্সট আবার এই গ্রুপ 17-এর এই যে মানে তোর হাইড্রোহ্যালো অ্যাসিড যেগুলো রয়েছে তাদের গলনাঙ্কের ক্রম মেল্টিং পয়েন্ট MP, তো এটাও ডিপেন্ড করবে ইয়ের ওপর, ওই এফেক্টিভ মলিকুলার ওয়েটের ওপর। তো HIটা তো মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি হয়, তারপর HF চলে আসছে, কারণ HFটা ওখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে স্ট্রং, সেই জন্য HFটা আসছে, তারপর HBr, তারপর HCl। আর বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে অর্ডারটা HF হাইয়েস্ট হয়, ওখানে হাইড্রোজেন বন্ডিংটা ডমিনেট করে, তারপর HI, তারপর HBr, তারপর HCl হলো। তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে তড়িৎ আসক্তি, সেটা হচ্ছে এখানে মানে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু ফ্লোরিনের হাইয়েস্ট হয়, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, কিন্তু তড়িৎ আসক্তিটা ক্লোরিনেরটা বেশি হয়, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তারপর হচ্ছে বন্ড এনার্জি বন্ধন শক্তি, এটা এই Cl2টা হাইয়েস্ট হবে, এটাও মনে রাখতে হবে, তারপর Br2, তারপর F2, আর লোয়েস্ট হয়ে যাবে I2। এই F2টায় মানে এখানে তার মানে F2টায় কোনো ডাবল বন্ড ক্যারেক্টার থাকবে না, কারণ ফ্লোরিনের কোনো ভ্যাকেন্ট অরবাইটাল নেই, আর তার সঙ্গে সাইজ ছোট হওয়ার জন্য ওখানে লোন পেয়ার রিপালশনটাও খুব বেশি হবে বলে FF বন্ডটা উইক হয়ে যায়, এটা খেয়াল রাখিস, এই অর্ডারটাও খুব ইম্পর্টেন্ট। তারপর বন্ধন দৈর্ঘ্যের ক্রম, তো বন্ধন দৈর্ঘ্যের ক্রম এইটা I2 হাইয়েস্ট, তারপর Br2, তারপর Cl2, তারপর F2। এটা তো যেমন পরমাণুর সাইজ হবে, পরমাণুর সাইজ যত ছোট তত বন্ধন দৈর্ঘ্য ছোট, পরমাণুর সাইজ যত বড় তত বন্ধন দৈর্ঘ্য বড় হবে। তারপর অক্সিডাইজিং পাওয়ার অর্থাৎ জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যার যত বেশি তার জারণ ক্ষমতা তত বেশি। তাহলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কার বেশি হবে না যার তড়িৎ ঋণাত্মক করা সবচেয়ে বেশি, তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, তার জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে, তাহলে F2 হাইয়েস্ট হবে, তারপর Cl2, তারপর Br2, তারপর I2। তারপর চলে আসছে থার্মাল স্টেবিলিটি অর্থাৎ তাপীয় সুস্থিতি, এটা ওই সাইজ ম্যাচিং ফ্যাক্টর দিয়ে দেখতে হবে, হাইড্রোজেনের সাইজ ছোট, ওদিকে ফ্লোরিনের সাইজটা হ্যালোজেনগুলোর মধ্যে সবচেয়ে ছোট, তাই HF বন্ডটা স্ট্রংগেস্ট হবে, তো HF সেই জন্য সবচেয়ে বেশি স্টেবল, তারপর HCl, তারপর HBr, আর HI H আর I এর মধ্যে সাইজ ডিফারেন্সটা সবচেয়ে বেশি, তাই HI বন্ডটা সবচেয়ে দুর্বল, তাই HI এর তাপীয় সুস্থিতি সবচেয়ে কম। তারপর হচ্ছে আম্লিকতা আর বিজারণ ক্ষমতা অ্যাসিডিটি অ্যান্ড রিডিউসিং পাওয়ার, তো এখানে দুভাবেই একই ব্যাপার, মানে অ্যাসিডিটি মানে যত তাড়াতাড়ি H+ আসবে রিলিজড হবে তত অ্যাসিডিক বেশি, আবার যত হাইড্রোজেন তাড়াতাড়ি বেরোবে তত বিজারণ ক্ষমতাও বেশি, রিডিউসিং পাওয়ারও বেশি। তাহলে এখানে চিন্তাটা ওই রকমই যে হাইড্রোজেন হ্যালোজেন বন্ডটা যত দুর্বল তত আগে H+ বেরোবে, তত আম্লিকতাও বাড়বে, আবার বিজারণ ক্ষমতাও বাড়বে। সেই জন্য HI বন্ডটা যেহেতু উইকেস্ট, সেই জন্য H+ এখানে সবচেয়ে আগে বেরোবে, তাই এর রিডিউসিং পাওয়ারটাও হাইয়েস্ট, অ্যাসিডিটিটাও হাইয়েস্ট, বিজারণ ক্ষমতাও হাইয়েস্ট, আবার আম্লিকতাও হাইয়েস্ট, কারণ হাইড্রোজেন ডোনেট করার ক্ষমতাটাই হচ্ছে তার বিজারণ ক্ষমতা, এবং H+ প্রদান করার ক্ষমতাটাই হচ্ছে তার আম্লিকতাকে নির্দেশ করে। তারপর হচ্ছে অ্যাসিডিটি এবং থার্মাল স্টেবিলিটি, আম্লিকতা এবং তাপীয় স্থায়িত্ব। তো এখানে এই যে এখানে ক্লোরিন যে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে, এখানে ক্লোরিন এই প্রত্যেকটা ক্লোরিনের আমরা অক্সিডেশন স্টেটটা দেখব। তো যত ক্লোরিনের জারণ অবস্থা বেশি হবে তত ক্লোরিনটার বাইরে থেকে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হবে, তত তার আম্লিকতা বাড়বে। তো এই জন্য এই HClO4টা এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট জারণ অবস্থা +7, তাই ওটা হাইয়েস্ট, তারপর আস্তে আস্তে কমেছে। আর অক্সিডাইজিং পাওয়ার যেটা জারণ ক্ষমতার ক্রম, তো জারণ ক্ষমতা হওয়া মানে জিনিসটা যত ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সি যত বেশি হবে তত স্ট্রং
অক্সিডাইজিং এজেন্ট, মানে যত ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়বে তত জারণ ক্ষমতা বাড়বে। তাহলে না, এখানে অর্ডারটা রিভার্স অর্ডার হবে, মানে HClOটা সবচেয়ে কম, তারপর HClO2, HClO4টা হায়েস্ট হবে, কারণ যত ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করার প্রবণতা বেশি হয় তত তার জারণ ক্ষমতাটা অধিক হয়। তো যার এখানে ক্লোরিন +7 মানে সর্বাধিক জারণ অবস্থায় আছে, তাই এখানে ক্লোরিনের ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি, তাই HCl4 এর জারণ ক্ষমতা সর্বাধিক। যে কটা গ্রুপ 15 থেকে 18 অবধি যা যা ট্রেন্ড ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এবং বোর্ডের পরীক্ষার জন্য আমি এই ভিডিও থ্রু দিয়ে সবগুলোই করিয়ে দিলাম। এটা মাঝে মধ্যেই বারবার করে দেখতে থাকিস, তবে জিনিসটা মাথায় থাকবে। এবং আমাদের ভিডিও তোরা লাইক করিস, শেয়ার করিস, এবং যারা প্রথম আজ দেখছিস আমাদের চ্যানেলে প্রথম নতুন, তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।